This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। শুরু করছি আমাদের ব্র্যান্ড নিউ শো নিউজ এক্সপ্রেস। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। 5:30 এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব খবরগুলো আমরা দেখব এবং সেই খবরের একটু ভেতরে গিয়েও দেখব, সেই খবরের বর্ণনাও দেব আপনাদের। শুরু করছি আজকে যে বিষয়টা নিয়ে। একসময় তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেন, নীতিশ কুমারের কথা বলছি। রাজনীতির ইঞ্জিনিয়ারিংয়ে আবার খেল দেখাচ্ছেন তিনি, বলা ভালো আবারও খেল দেখাচ্ছেন তিনি। আবারও কি বিহারে বিজেপি নীতিশের সরকার? আর এই জল্পনা যখন তীব্র, তখন আবার বিহারের রাজনীতিতে ফিরে এসেছে একটি শব্দবন্ধ। কি সেটা? পল্টুরাম। নীতিশ কুমারের বারবার জোট বদল নিয়ে এমন বিদ্রূপ বারবার ধেয়ে এসেছে তাঁর বিরোধী শিবির থেকে। গ্রাফিক্সে দেখাবো আপনাদের এবার। 1996 সালে বিজেপি জোটে যোগ দেন নীতিশ কুমার। বিজেপি মন্ত্রিসভার রেলের পাশাপাশি একাধিক মন্ত্রকের দায়িত্ব সামলান তিনি। সমতা পার্টি ছাড়ার কারণ হিসেবে বলা হতো জর্জ ফার্নান্ডেজের সঙ্গে তাঁর মতবিরোধ। সেই 1996 থেকে বিজেপি জোটে থাকলেও 2013 সালে আবারও ভোল বদল নীতিশের। 17 বছর জোটে থাকার পর এনডিএ ত্যাগ করার কথা ঘোষণা করলেন তিনি। এখানে কারণ দেখান নরেন্দ্র মোদীকে মুখ হিসেবে তুলে ধরা। মোদী বিরোধিতা করে বিজেপি জোট ছেড়ে আরজেডি কংগ্রেসের সঙ্গে মহাজোটে ভেড়েন, মুখ্যমন্ত্রীও হন তিনি। 2017-তে আবারও পাল্টি। এবার আরজেডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে জোট ছাড়েন এই নীতিশ কুমার। তারপর থেকে আবারও বিজেপির সঙ্গে। 2020-তে বিহারে মুখ্যমন্ত্রী হওয়া, কিন্তু নীতিশের মতিগতি আবারও বদল 2022 সালে। 2022-এ ফের বিজেপি জোট ছেড়ে আসার সিদ্ধান্ত। এবার জোট ছাড়ার কারণ হিসেবে নীতিশ দাবি করেন বিহারের উন্নয়নে নাকি বিজেপি বাধা দিচ্ছিল। পঞ্চমবার, ফিফথ টাইম, পঞ্চমবার জোট বদলের রেকর্ডের সামনে দাঁড়িয়ে আবারও কি শিবির বদলাবেন নীতিশ? এই জল্পনা এখন তুঙ্গে। নীতিশ কুমারের নাম হচ্ছে পল্টুরাম, সবাই জানে। প্রতি 2 বছর একবার উনি কোর্ট পাল্টান। এবার কি করবেন দেখুন। ওনার রাজনীতি সবাই জেনে গেছে, আর ওনার রাজনীতি আস্তে আস্তে শেষ হয়ে আসছে। আমি জানি না কি হবে। বিজেপির মাননীয় অমিত শাহ বলেছেন তোমার জন্য দরজা বন্ধ। ওনার বিহারের লোকও বুঝে গেছে ওনাকে দ্বারা কিছু হবে না। এই ধরনের সুবিধাবাদী রাজনীতিবিদ যারা, তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, নাহলে তাদের আর সাধারণ মানুষ তাদের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করা উচিত। গত কয়েকটা বছরের মধ্যে অন্তত 5 নীতিশ কুমার এদিক থেকে ওদিক গেছেন, আবার ওদিক থেকে এদিক এসছেন। নীতিহীনতা থাকলে যেটা হয়, এটা আমরা তৃণমূলে যেমন দেখেছি, যে বিজেপির সঙ্গে বিজেপির হাত ধরে তৃণমূল, তারপরে বিজেপি ছেড়ে কংগ্রেস তার সঙ্গে, তারপরে আবার কংগ্রেস ছেড়ে বিজেপি, আবার বিজেপি ছেড়ে কংগ্রেস, তারপরে আবার এখন বিজেপি কংগ্রেস, তার বাইরে থেকে বিজেপির পারপাস সার্ভ করার জন্য তৃণমূল। যেমন মমতা ব্যানার্জি গত কয়েক বছরে 5-6 বার ভোল বদল করেছেন, নীতিশ কুমার সম্পর্কেও একই রকমের অভিযোগ শোনা যায়। নতুন এই জোট মানে ইন্ডিয়া, INDIA, এই জোটকে বড়সড় ধাক্কা দিয়ে নীতিশের জোট বদল একরকম নিশ্চিত। 24 ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে পারেন নীতিশ কুমার। সূত্রের খবর, বিজেপির সঙ্গে জোট বেঁধে বিহারে নতুন সরকার গঠনের পথে নীতিশ। আপনারা জানেন 28শে জানুয়ারি নীতিশের নতুন সরকারের শপথ গ্রহণ, নতুন সরকার গঠনের ফর্মুলাও তৈরি। উপমুখ্যমন্ত্রী হতে পারেন সুশীল মোদী। নীতিশের জোট বদলের সম্ভাবনাকে শক্তপোক্ত ভিতের ওপর দাঁড় করালেন সুশীল মোদী। রাজনীতিতে বন্ধ দরজা খুলতেই পারে, এমন মন্তব্য করলেন সুশীল মোদী। অতীতেও বারবার জোট বদলেছেন নীতিশ কুমার, আর বলার অপেক্ষা রাখে না। নীতিশের ফের পাল্টি। সরকার ধরে রাখতে সক্রিয় আরজেডি। নতুন শরিক খুঁজতে তেড়ে ফুরে নামলো তেজস্বীরা। সূত্রের খবর, জিতন রাম মাঝিকে প্রস্তাব আরজেডির তরফ থেকে। মিমের এক বিধায়কের সঙ্গে যোগাযোগ আরজেডির থেকে প্রস্তাবের কথা অস্বীকার জিতন পুত্রের। এনডিএর সঙ্গে আছি, থাকবো, এমনটাই জানিয়েছেন জিতন পুত্র সন্তোষ। दूर करना, इस गठबंधन की मुखिया कौन है, गठबंधन किनके साथ बना, तो हमारी ओर से तो आप एक भी टिप्पणी नहीं देख रहे होंगे। तो मैं आग्रह करूंगा हाथ जोड़ के माननीय मुख्यमंत्री जी से कि शाम तक ये जो संशय, कंफ्यूजन, ये इधर उधर, वो सब स्पष्ट हो जाए, ताकि बिहार अपने हित पर
बिहार के युवाओं के हित पर हम जो ये 4-5 दिन से चीजें देख रहे हैं वो खारिज हो जाए। পরিস্থিতি সম্ভাবনা কি হতে পারে, কে কি ভাবছেন, জোট বিরোধী প্রত্যেকটা ক্ষেত্রে এই মুহূর্তে যখন লোকসভা নির্বাচন দুয়ারে করা নাড়ছে, এই মুহূর্তে প্রত্যেকটা বিষয় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। এবার আপনাদের দেখাবো বিহার বিধানসভার এই মুহূর্তের পরিস্থিতিটা কীরকম। এই বিধানসভায় মোট আসন 243, ম্যাজিক ফিগার 122, আরজেডি 75, বিজেপি 74, জেডিইউ হ্যাম 4, কংগ্রেস 19, এলজেপি 1, বামেরা 16, মোট 79, মোট 153। আপনাদের সেই ইকুয়েশন এই মুহূর্তে এই পরিস্থিতি বলা ভালো, সেটা আপনাদের এই মুহূর্তে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি। অন্যদিকে বিহার বিধানসভায় আসন সংখ্যা 243, ম্যাজিক ফিগার 122। নীতিশ জোট বদলালে কি অবস্থান হবে একবার দেখি। আরজেডি 75, বিজেপি 74, কংগ্রেস 19, জেডিইউ 43, বাম 16, হ্যাম 4, মোট 110, এলজেপি 1, মোট 122। ভালো করে বুঝুন বিষয়টা। বেশ, এবার একটু বঙ্গের দিকে নজর রাখি, তার কারণ এখানেও বেশ কিছু বিষয়, ওই যেটা বললাম কিছুক্ষণ আগে, ইস্যু। কারণ দুয়ারে করা নাড়ছে লোকসভা নির্বাচন, তার আগে কোন কোন বিষয় নিয়ে বিরোধীদের কতটা কোণঠাসা করা যায় সেই বিষয়টা। আবারও কেন্দ্রের বকেয়া নিয়ে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 7 দিনের মধ্যে কেন্দ্র টাকা না দিলে বৃহত্তর আন্দোলন হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই এই বিষয়ে বৈঠক হয়ে গিয়েছে। আবারও কেন্দ্রের বকেয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি। আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দীক্ষার কাছ থেকে জানতে চাইবো আর কি বললেন তৃণমূল সুপ্রিমো। দেখো, সাধারণতন্ত্র দিবসে এই মুহূর্তে রাজভবনে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক অনুষ্ঠান সেখানে তিনি রয়েছেন এবং সেখানেই তিনি মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি জানান যে বকেয়া রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্র এবং রাজ্যের যে কমিটি তৈরি করে দিয়েছিল সেখানে বৈঠক হয়ে গিয়েছে দিল্লিতে, এবং তারপরে যা এক্সটেনশন চেয়েছিল রাজ্যের কাছ থেকে কেন্দ্র সব এক্সটেনশনই রাজ্য দিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে কোনো বকেয়া টাকা কেন্দ্র রিলিজ করছে না। 7 দিনের মধ্যে যদি কেন্দ্র কোনো বকেয়া টাকা রিলিজ না করে তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলন হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে দাঁড়িয়ে সাংবাদিকদের জানিয়েছেন। বেশ, সূত্রের খবর যে ইতিমধ্যে এই বিষয় নিয়ে বৈঠকও হয়েছে। সেই বৈঠক কাদের সঙ্গে হয়েছে, কোন কোন বিষয়গুলো এক্ষেত্রে বা কি স্ট্র্যাটেজি তারা ভেবেছেন, সেই কোনো ইঙ্গিত বা সূত্র মারফত খবর পাচ্ছ দীক্ষা? দেখো, মনোজ পন্থের নেতৃত্বে 6 জন সচিব এই রাজ্য থেকে গিয়েছিলেন, যারা পিএমওর যারা সচিব ছিলেন তাদের সাথে বৈঠক করেছিলেন আমরা জানি গত কয়েকদিন আগে, এবং সেখানে কিন্তু কেন্দ্রের তরফ থেকে পিএমওর তরফ থেকে যারা সচিবরা যা রাজ্যের কাছ থেকে জানতে চেয়েছিলেন 100 দিন এবং আবাস নিয়ে, তার প্রত্যেকটি কিন্তু তারা ক্লারিফিকেশন দিয়েছেন বলে রাজ্যের তরফ থেকে সচিবরা জানিয়েছিলেন, কিন্তু তারপরেও কেন্দ্র এখনো সেই টাকা রিলিজ করেনি। আর এই প্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী জানালেন যে সেই প্রেক্ষিতে দাঁড়িয়েই তিনি আজকে এটা বলছেন যে, যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে বকেয়া নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন তিনি, এবং 7 দিনের মধ্যে কেন্দ্র টাকা না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। ধন্যবাদ দীক্ষা। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, আবারও কেন্দ্রের বকেয়া নিয়ে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি কি বলছেন? তিনি বলেছেন যে আগামী 7 দিনের মধ্যে, উইদিন 7 ডেজ, আগামী 7 দিনের মধ্যে কেন্দ্র যদি টাকা না দেয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে তিনি হাঁটবেন। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, তার সঙ্গে কথা বলবো। শ্রমিকবাবু, আজকে আবারও তৃণমূল সুপ্রিমোর কণ্ঠ থেকে এক প্রকার হুঙ্কার পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, তিনি টাইম লাইনও বেঁধে দিয়ে বলছেন আগামী 7 দিনের মধ্যে কেন্দ্র বকেয়া না দিলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা। কি বলবেন? আমরা তো আন্দোলন আগেও দেখলাম, প্রান্তিক মানুষদের নিয়ে আন্দোলন হওয়ার কথা ছিল, কিন্তু যারা পৌঁছলেন তাদের তো নামি দামি কোম্পানির মোবাইল ফোন ওখান থেকেই চুরি হয়ে গেল, জুতো হারিয়ে গেল। ফিরে এলেন, ফিরে আসবার পরে শুনলাম 5 লক্ষ লোক নিয়ে অবরোধ করে দেবেন দিল্লি। সেটা আমরা দেখতাম, 5 লক্ষ লোক পশ্চিমবাংলা দিয়ে যাচ্ছে, এটা আনন্দের বিষয় ছিল। এখন আবার মুখ্যমন্ত্রী সময়সীমা বেঁধে দিলেন যে 7 দিনের মধ্যে উনি সব ব্যবস্থা করবেন। 7 দিনের মধ্যে যদি না হয় তিনি বৃহত্তর আন্দোলনে যাবেন। আন্দোলন বৃহত্তর হতে পারে, বৃহত্তম হতে পারে, কিন্তু আসল বিষয়টা হলো সচিব পর্যায়ে সমাধান হচ্ছে না কেন? কেন্দ্র তো কারোর না কারোর কাছে অ্যাকাউন্টেবল। এটা তো কোনো জমিদারির টাকা নয়, কারোর ব্যক্তিগত প্রপার্টি নয়। যে টাকা কেন্দ্র সরকার দিচ্ছে সেই টাকা মানুষের কষ্টার্জিত অর্থ, যে টাকা তারা তাদের শ্রমশক্তি দিয়ে অর্জন করে প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারের কোষাগারে পৌঁছে দিয়েছে, সেই টাকাই আবার মানুষের কাছে ফিরে আসছে। মানুষের টাকা মানুষের কাছে ফিরে আসার মধ্যখানে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ শ্রমিকবাবু।
অন্যদিকে লোকসভা ভোটে বোলপুর থেকে নির্বাচনে দাঁড়ানোর বার্তা দিলেন অনুপম হাজরা। দল টিকিট না দিলেও তিনি নির্বাচনে লড়বেন, এমনই হুঙ্কার তার। সে আমার মনের ইচ্ছা, আমার দাঁড়াবো বোলপুর থেকে। কোন দলে বা আবার জন্য বা দলের দরকার পড়ে নাকি, ইচ্ছা হলো দাঁড়িয়ে গেলাম। কারণ গণতান্ত্রিক দেশ তো, আমার যখন যদি ওই সময় ইচ্ছা হয়, এখন যেমন ইচ্ছা হচ্ছে দাঁড়াবো, দাঁড়িয়ে যাবো। কোন দলের প্রতীকে দাঁড়াতে চাইছেন? সে আমার দলের প্রতীক দিলে তো ভালো কথা, আর এমনিতে তো গণতান্ত্রিক দেশে যে কেউ দাঁড়াতে পারে। তো মানুষের প্রত্যাশা রয়েছে যে আমি দাঁড়াই, তো আমি দাঁড়াবো। উত্তর দিনাজপুরে সাধারণতন্ত্র দিবসে মেয়াদ উত্তীর্ণ টিফিন, ছাত্রছাত্রীদের মেয়াদ উত্তীর্ণ কেক খাবার দাবার দেওয়ার অভিযোগ উঠছে। এক্সপায়ারি ডেট চলে গেছে এমন খাবার তাদের দেওয়া হয়েছে, এমন প্যাকেজড ফুড তাদের দেওয়া হয়েছে। দেখুন, জেলা প্রশাসনের তরফে দেওয়া টিফিন ঘিরে বেঁধেছে বিতর্ক। তবে মেয়াদ উত্তীর্ণ টিফিন নিয়ে দায় এড়াচ্ছে তথ্য সংস্কৃতি দফতর। শিশুদের স্বাস্থ্যের দায় কে নেবে প্রশ্ন তুলছে বিরোধীরা। সাধারণতন্ত্র দিবসে শিশুদের জান নিয়ে, প্রাণ নিয়ে এমন ছেলে খেলা, উঠছে প্রশ্ন। এগুলো বিতরণ করা হচ্ছে টিফিন, সেটা এক্সপায়ার্ড জিনিস যদি খায় বাচ্চারা, তাদের একটা হেলথ ইস্যুস হবে। তো যদি কারো কোনো সমস্যা যায়, তার রেসপন্সিবিলিটিটা কে নেবে? অ্যাজ এ টিফিন খেয়েছি এখানে। আমরা আগে জানতাম না, আমরা পরে জানতে পারি যে কেকের মধ্যে এক্সপায়ারি ডেট আছে। এখন আমরা আতঙ্কে আছি যাতে আমাদের ছেলে মেয়েদের কোনো কিছু না হয়। এটা কাদের দেওয়া হচ্ছে এই বরাত যে এরকম এক্সপায়ারি ডেটের জিনিস দিচ্ছে সরকারি প্রোগ্রামে? এটা তো আমি ভেতরে তো প্যাকেটের ভেতরে আমরা দেখিনি, আমাদের যেভাবে প্যাকেট তুলে দেওয়া হয়েছে অথরিটি থেকে সেইভাবে আমরা আপনাদের হাতে তুলে নিয়েছি। জানিয়েছেন এখন তো ধরা পড়লো, জানিয়েছেন? জানাবো, এখনই অনেক তো বাচ্চারা রয়েছে, অনেক মানুষ রয়েছে, তাদের কাছে যাচ্ছে, জানতে পারলাম, আমরা যথার্থ জায়গায় জানিয়ে দিচ্ছি। আরো একটা ছবি আপনাদের দেখাই। সাধারণতন্ত্র দিবস, পতাকা উত্তোলন। সেই পতাকা উত্তোলনকে কেন্দ্র করেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের হাতাহাতি, মানে ওই কোন্দল, নিজস্ব কোন্দল। তৃণমূলের দুপক্ষের গন্ডগোল আসানসোলের ফতেপুরে, সেখানে ভেস্তে গেল পতাকা উত্তোলন। শাসক দলের দুই গোষ্ঠীকে সামলাতে হিমশিম খেতে হলো পুলিশকে। আসানসোলের ফতেপুরে একে অপরের বিরুদ্ধে তারা স্লোগান তুললেন। তারা কিন্তু তৃণমূল কংগ্রেসেরই কর্মী সমর্থক। তাদের মধ্যে কোন্দল, গোষ্ঠী কোন্দল, এবং এমন পর্যায়ে যায় পতাকা উত্তোলনের ঘটনা হয়। সেদিন এই অনুষ্ঠানই বাতিল করে দিতে হয়। ঘটনা বলতে কিছু নেই। কালকে আমরা 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করার জন্য ওই কিছু একটা ছোটোখাটো অর্গানাইজ করে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন, পতাকা উত্তোলন, তারপরে কালচারাল প্রোগ্রাম বাচ্চাদের রেখেছিলাম। ওরা করতে দেয়নি। ওরা বলতে ওই চাষা সমাজ, ওদের মানে 10-12 জন। আমি ওয়ার্ডের কাউন্সিলর আছে, আমরা মানছি। আরও তো আমি তো না হয় আপনি বলতে পারেন যে আমি হয়তো দাদার নিয়ে কথা বলছি, আরও তো এখানে মানুষ রয়েছে, আশেপাশের বাড়ি রয়েছে। আপনি জিজ্ঞেস করতে পারেন যে সমিত মাঝি আমাদের কোনো হেল্প করেন না। উল্টে আমরা যদি ওর কাছে যাই তো বলে কি আমার কাছে সময় নেই, আমি যেতে পারবো না। অ্যাকচুয়ালি ও চাষা বলে চাষার হেল্প করে। আমাদের কোনো আমরা মার খেয়েছি, এত ঝামেলা হচ্ছে, কোনো রকম হেল্প করেনি। দাদার কাছে গেছি, দাদা আমাদের হেল্প করেছে। আপনাদের মধ্যে গ্রামে দুটো ভাগ হয়ে গেছে, গ্রামের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে। ন্যায় করুন, মানে যেটা লাস্টে আমাদের মাননীয় সরকার, আমাদের পুলিশ, এখনই প্রশাসন বুঝে গেছে যে আমাদের পাবলিক লোককে নিয়ে চলতে হবে। আগে ভুল বুঝাবুঝি হয়েছিল, এখন ঠিক আছে। আমাদের সরকার, মাটি মানুষ সরকার, अभिषेक बनर्जी जिंदाबाद, जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद। यहाँ का हमारे तृणमूल जितने भी कार्यकर्ता है वो जिंदाबाद। অন্যদিকে প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র, তিনি পদ খুইয়ে এক প্রকার বেসুরো। পদ নেই তাই ডিএম এসপি কেউ মেলায় এলেন না। মেলায় আসেননি এলাকার চেয়ারম্যানও। ক্ষুব্ধ সৌমেন, পদ নেই তাই হয়তো কেউ আসেননি। সৌমেনের বক্তব্য ভাইরাল হয়ে গিয়েছে। তৃতীয় শক্তি মাথা চাড়া দেবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সৌমেনের। সহ্য করতে করতে একটা জায়গা অতিক্রম করলে বিস্ফোরণ হয়, আমি চাই না সেটা হোক। কারো বিরুদ্ধে কিছু বলি না। পাঁশকুড়া পুরসভার একটি মেলায় এই বিস্ফোরক মন্তব্য করলেন সৌমেন মহাপাত্র। আজকে জানেন তো পদের বড় মোহ। আমি যদি পদে থাকতাম তাহলে দেখতেন জেলার ডিএম, এসপি থেকে শুরু করে আপনার এখানকার চেয়ারম্যান যিনি দায়িত্বে আছেন, তারাই মঞ্চ অলঙ্কৃত করতেন। আমি তাদের শুভকামনা চাই, তারা ভালো থাকুন, তারা পদ নিয়ে থাকুন। আজকে তাদের কাউকে দেখিনি। এবার এক নজরে দেখে নেব দেশের সেরা 9 খবর।
৭৫তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে নারী শক্তির জয়গান। সেনা কুচকাওয়াজে প্রথমবার একসঙ্গে বায়ু, স্থল, নৌবাহিনীর মহিলারা। ভারতীয় নৌসেনার ট্যাবলোয়ে স্থান পেল নারী শক্তি এবং আত্মনির্ভরতা। নারী ক্ষমতায়নের কথা মণিপুর, মধ্যপ্রদেশের ট্যাবলোয়ে। সাধারণতন্ত্র দিবসের প্যারেডে উজ্জ্বল ভারতের মহাকাশ গবেষণা। চন্দ্রযান ৩-এর সাফল্যের কথা উঠে আসে ইসরোর ট্যাবলোয়ে। আর সেই ট্যাবলোয়ে ছিলেন ৮ মহিলা মহাকাশ বিজ্ঞানী যারা যুক্ত ছিলেন এই মিশনে। ট্যাবলোয়ে আদিত্য L1-এর কথাও তুলে ধরা হয়। কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও রামলালা। উত্তরপ্রদেশ সরকারের ট্যাবলোয়ে ছিল শিশু রামের আকারে মডেল। যোগী প্রশাসনের ট্যাবলোয়ে একদম সামনের সারিতে ছিল রামলালার মডেল। উত্তরপ্রদেশের মেট্রো পথের সম্প্রসারণ ছিল এই প্রদর্শনীতে। দিল্লির কর্তব্য পথে ৭৫তম সাধারণতন্ত্র দিবসে এবার অন্য ছবি। দেশের নানা প্রান্ত থেকে আসা ১৯০০ শাড়ি এবার প্রদর্শনীতে জায়গা পেল। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে এবার শাড়ির এই প্রদর্শনী হয়। ভারতের সাধারণতন্ত্র দিবসে সামিল রাশিয়ার দূতাবাসের কর্মীরাও। রুশ দূতাবাসের তরফে দিল্লির বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি হিন্দি গানের সঙ্গে নাচেন রুশ দূতাবাসের কর্মীরা। সাধারণতন্ত্র দিবসে ভারতীয় পড়ুয়াদের উপহার ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন ২০৩০-এর মধ্যে ফ্রান্স ৩০,০০০ ভারতীয় পড়ুয়াকে বিশ্ববিদ্যালয়গুলিতে স্বাগত জানাতে তৈরি। ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি মনে করেন বিপুল সংখ্যক পড়ুয়া ভারত থেকে তাঁর দেশে পড়তে যাবেন। ফ্রান্সের রাষ্ট্রপতির ভারত সফরে আরও এক প্রাপ্তি। ফরাসি সংস্থা এয়ারবাসের সঙ্গে হাত মিলিয়ে ভারতীয়দের জন্য হেলিকপ্টার বানাবে টাটা গোষ্ঠী। দেশের বিদেশ সচিব জানিয়েছেন শিল্প ও মহাকাশযান উৎক্ষেপণে এই দুই দেশ যৌথভাবে কাজ করবে। ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় সিবিআই এর কাছে হলফনামা দিলেন জয় অনন্ত দেহদ্রাই। মহুয়া মৈত্রের বিরুদ্ধে ১৩৪ পাতার হলফনামা দিয়েছেন এই আইনজীবী। গত ২৯ ডিসেম্বর সিবিআই এর কাছে দেহদ্রাই জানিয়েছেন মহুয়া তার সংসদের লগ ইন এবং পাসপোর্ট শিল্পপতি দর্শন হিরানন্দানীকে দেওয়ার কথা মেনে নিয়েছেন। অবশেষে কাটল হাহুতাশ। জম্মু কাশ্মীরে ফিরল চেনা তুষারপাত। উপত্যকার একাধিক জায়গা ঢাকল বরফের চাদরে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে। বরফ পাবে উপত্যকা, হবে বিক্ষিপ্ত বৃষ্টি।